সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠান টিভিএন স্পেশাল। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে স্টুডিওতে আছেন তাহিয়া রুবাইয়াত অপলা। স্বাগত জানাচ্ছি আপনাকেও। অনুষ্ঠান শুরুর আগে কিছুটা ভূমিকা করা দরকার। আপনারা সবাই অবগত আছেন, গত 5ই অগাস্ট বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা সবার বিক্ষোভের এবং প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছিল। তারপর গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বিভিন্ন বিষয় উঠে আসছে, যারা বছরের পর দশকের পর দশক কোনো কথা বলতে পারেননি, প্রতিবাদ করতে পারেননি, তারা সবাই একে একে নেমে আসছেন রাস্তায়, প্রতিবাদ করছেন তাদের দাবি নিয়ে, যেটি তারা এতদিন জানাতে পারেননি। এরপর এই পতিত হওয়া সরকারের বিভিন্ন খবর বের হওয়া শুরু হলো। আয়না ঘরের মতো বিভীষিকাময় খবর, হাজার হাজার কোটি ডলার পাচার হয়ে যাওয়ার খবর, বিদেশের বিভিন্ন দেশে তাদের মন্ত্রী আমলাদের বিভিন্ন সম্পদের খবর। তার সাথে চলছে পার্শ্ববর্তী দেশের সাথে অত্যন্ত উত্তপ্ত পরিবেশ, যেখানে যুদ্ধান্দেহী অবস্থানে দাঁড়িয়েছে। চলছে ভারতের মিডিয়ার অপপ্রচার। বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘিষ্ঠ যারা আছেন তাদের উপর চলছে অত্যাচার। এই সমস্ত বিষয় নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসেছিলেন বাংলাদেশের অন্যতম বৃহৎ সব দলের নেতাদের সাথে আলাপ করতে। রাষ্ট্র সংস্কার কোন দিকে যাবে, কি নিয়ে আজকের অনুষ্ঠান হবে তার উপর ভিত্তি করে আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনার মাধ্যমে আপনার টিভিএন 24 এর সমস্ত কলাকুশলী সাংবাদিক এবং শ্রোতা দর্শক মণ্ডলীকেও ওয়েলকাম। জি, ডক্টর শফিকুর রহমান, আমরা বিভিন্ন প্রশ্ন আপনার কাছে তুলে ধরবো, যে প্রশ্নগুলো আসলে আমাদের কিছুটা এবং জনগণের কাছ থেকে নিয়ে অনেক। আমার কিছু প্রশ্ন থাকবে, অপলা তার কিছু প্রশ্ন থাকবে। আমরা আশা করব আপনার কাছে আমরা শুনবো, কিন্তু শুরু করব ছোট্ট একটি প্রশ্ন দিয়ে। আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 4 মাস হয়ে গেল। আমরা জানতে চাই আপনার মূল্যায়ন কি, এখন পর্যন্ত এই সরকার কি আপনাদের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে? ধন্যবাদ আপনাকে এমন একটি প্রশ্ন করার জন্য, যেটা এই সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বলছিলেন যে একটা স্বৈরশাসকের পতন হয়েছে এবং পতিত স্বৈরাচার একটানা 1.5 দশকের ঊর্ধ্বে দেশকে শোষণ করেছে। আমি শাসন তো বলবোই না কোনো অবস্থায়। তারা শোষণ করেছে, নির্যাতন করেছে এবং জাতির উপর তাণ্ডব চালিয়েছে। দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। বিচার বিভাগকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল এবং বিচারকদের কার্যত দলীয় কর্মী হিসাবে তারা ঘোষণা দিয়েছিল, যার কারণে বিচারকের সম্মানিত আসনে বসে 2জন বিচারপতি বলেছিলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এর আগে বাংলাদেশের জনগণ এরকম কথা কখনো শোনেন। হ্যাঁ, তারা সত্যটাই আসলে সেদিন প্রকাশ করেছিল। তারা এখানে বিচার করতে বসেননি, তারা রাজনীতি করতে বসেছিলেন। আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনী প্রক্রিয়াকেও পুরোপুরি ধ্বংস করা হয়েছিল, যার কারণে দেশের মানুষ গত 3টি নির্বাচন পর কোনো ভোট দেওয়ার আগ্রহ রাখেনি, ভোট দিতেও যায়। এমনকি তারা তাদের দলীয় কর্মীদেরকেও ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেনি, কারণ তাদের উপরে জাতির কোনো আস্থা ছিল না এবং জাতির উপরেও তাদের কোনো আস্থা ছিল না। তো এইরকম একটা দেশের অর্থনীতি সহ সমস্ত সামগ্রিক বিপর্যয় যেখানে করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, এই সরকারের এখনো 4 মাস পুরো হয়নি। আজকের দিনটা পুরো হলে তাদের 4 মাস পুরো হবে। তো এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলতে পারেন যে একটা কঙ্কালের উপর দাঁড়িয়ে তারা তাদের যাত্রা শুরু করেছেন এবং তারা এ পর্যন্ত যেটুকু করেছেন, দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, অংশীজনের সাথে, সিভিল সোসাইটির সাথে এঙ্গেজ হয়েই তারা কাজ করে যাচ্ছেন। তাদের কাছে প্রত্যাশা জনগণের অনেক, হয়তোবা আমারও প্রত্যাশা অনেক, কিন্তু প্রত্যাশার সাথে বাস্তবকে মিলিয়েও দেখতে হবে। এই দিক থেকে আমি বলবো না তাদের সফলতা কিংবা ব্যর্থতার সময় এখনই এসে গেছে। তাদেরকে আর একটু সময় দিতেই হবে এবং তারা সংস্কার কাজ হাতে নিয়েছেন। সেই কাজের গতি হয়তো আমি বলতে পারি, আপনি বলতে পারেন যে এটাকে আরো একটু স্পিডি করা দরকার। তারা সেটাতেও অ্যাটেনশন দিয়েছেন এবং পর্যায়ক্রমে তারা নির্বাচনের দিকেই যাবেন। ওটাই তাদের মূল দায়িত্ব, যে একটা সময় সংস্কারে
ন্যূনতম কাজগুলা সম্পন্ন করে বা মৌলিক কাজ সম্পন্ন করে তাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। একটা জায়গায় এখনো কনসার্ন জনগণের রয়ে গেছে, বিশেষভাবে সেটি দ্রব্যমূল্যের যে অবস্থা বাজারে বিরাজ করছে, এটাকে মানুষের সমান সীমার ভিতরে নামিয়ে আনতে হবে। এর জন্য তারা কাজ করছেন। আমরা আশা করছি যে এই ব্যাপারে তারা সাকসেসফুল হবেন এবং তাদের সঙ্গত সকল বৈধ কাজে আমরা সকল রাজনৈতিক সংগঠনগুলা আমরা সহযোগিতা দেব, সমর্থন করব, সেটা আমরা বারবার বলছি, সেটা আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বাজার পরিস্থিতির কথা আপনি কিছুটা হলে উল্লেখ করেছেন, আমরা আসবো সেই বিষয়ে কিছুক্ষণ। অপলা প্লিজ। জি, ডাক্তার শফিকুর রহমান, দুটো বিষয় আসলে আমি দিয়ে শুরু করতে চাই। একটা হচ্ছে, আমরা যদি ভোটের রাজনীতি দেখি তাহলে 1991 থেকে শুরু করে এখন পর্যন্ত জামায়াতের যে ভোটের শতাংশ সেটি আসলে খুব কম, আপনি নিশ্চয়ই জানেন। তারপর আমি একটু মনে করিয়ে দিই, 91 সালে আমরা দেখেছি 12% কাছাকাছি, 96 সালে 8%, 2001-এ 4%, 2008-এর নির্বাচনেও আসলে 4%, 4.5%। জামায়াতের ভোটের রেশিও আসলে খুব একটা বাড়েনি। ঠিক বর্তমান সময়ে এসে সাধারণ মানুষের মন আপনারা আসলে কতটুকু জয় করতে পেরেছেন, কিংবা জামায়াত সম্পর্কে সাধারণ মানুষের মনোভাব পরিবর্তন হয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ভোটের রাজনীতিতে আপনারা এগিয়ে থাকবেন? হ্যাঁ, ভোটের রাজনীতি একটা জটিল সমীকরণ, একটা কঠিন রসায়ন। আপনি খুব ক্রনোলজিক্যালি তথ্য দিয়ে কথা বলেছেন, আমি আপনার সাথে ডিফার করব না। তবে বাংলাদেশের রাজনীতিতে যদি জামাতের অবস্থানটা আপনি বিবেচনায় আনেন, তাহলে আপনি দেখবেন 79 সালে জামাতে ইসলামী তার কার্যক্রম প্রকাশ্যে শুরু করার পর থেকে 2024 সালের আজকের এই দিন 8 ডিসেম্বর পর্যন্ত, এই মাঝখানে 4 মাস যদি আপনি বাদ দেন, তাহলে কোনো সময় জামাতকে স্বস্তির সাথে কাজ করতে দেওয়া হয়নি। এবং কারা দেয়নি? যারা পতিত স্বৈরাচার এবং তাদের দূষর যারা ছিল, কার্যত তারাই জনগণের মধ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার তারা দফায় দফায় অপপ্রয়াস চালিয়েছে। 2 নম্বর হচ্ছে, জামাত ইসলামী একটা পার্টি হিসেবে আপনি তার ভোটের রেশিও যখন বিবেচনায় যাবেন, তখন জামাতকে 300 আসনে ইলেকশন করেছে কিনা সেটা আপনাকে বিবেচনায় নিতে হবে। না, আমরা কোনো সময় 300 আসনে ইলেকশন করি নাই। 300 আসনে যদি আমরা ইলেকশন না করি, তাহলে কাস্টিং ভোটের কত পার্সেন্ট আমরা পেলাম কয়েকটা আসনের ইলেকশনের মাধ্যমে সেটা যাচাই করলে সামগ্রিক রাজনীতির বা জনসমর্থনের যাচাই হয় না। চতুর্থত, জামাত যখন তার কর্মসূচিগুলা জনগণের কাছে নিয়ে যেতে সক্ষম হবে অন্য 10টা দলের মতো, যখন সমান সুযোগ পাবে, যখন তার বিরুদ্ধে ওই রকম মিথ্যা তথ্য অপপ্রচারের সয়লাব বইবে না যেটা অন্যরা এনজয় করে আসতেছেন, তখন জনগণ তার নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে বিষয়গুলো বিবেচনায় নেওয়ার সুযোগ পায়। 5ই আগস্টের এবারকার এই পরিবর্তনের পর থেকে মিডিয়া জগৎ যতটুকু আমাদের কাছে আসছেন বা আমরা যতটুকু যাওয়ার সুযোগ পেয়েছি, মিডিয়া ওয়ার্ল্ড আপনারাই সাক্ষী, একজন গর্বিত সদস্য হিসাবে, যে এর আগে কিন্তু সেই সুযোগটা জামাত ইসলামকে দেওয়া হয়নি। একটা দল তার প্রচার আদর্শের প্রচার করবে দুভাবে, একটা হলো সে দলীয়ভাবে ফিজিক্যালি করবে, আরেকটা করবে সে মিডিয়ার মাধ্যমে। তো মিডিয়ার এই সুযোগটা থেকে তো আমরা দীর্ঘদিন যুগ যুগ ধরে আমরা বঞ্চিত ছিলাম। এখন আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই মিডিয়া ওয়ার্ল্ডকে, যে তারা এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছেন। এখন আমাদের কথা জনগণের কাছে যাবে, অন্যদের কথাও যাচ্ছে, জনগণ তখন সবকিছু বাছ বিচার করতে পারবে, জনগণ তুলনামূলক বিবেচনায় নিতে পারবে যে কার বক্তব্য সঠিক এবং বক্তব্যের সাথে কার আচরণের মিল খুঁজে পাওয়া যায়। তো জামাতে ইসলামী এই দেশেরই মানুষের গড়া সংগঠন এবং আমরা সমাজের সাথে সুখে দুঃখে ভাগাভাগি করেই থাকি। জনগণ আমাদেরকে দেখছে, জনগণ মূল্যায়ন করছে, তার সঠিক রিফ্লেকশনটা হবে ভোটের মাধ্যমে যদি একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। 14, 18, 24 এই 3 নির্বাচনের অবস্থা তো সবাই জানেন। এমনকি 8 সালের ডিসেম্বরের 29 তারিখ যে নির্বাচনটা হয়েছিল, সেটাও কিন্তু একটা সাজানো পাতানো নির্বাচন ছিল। বলবেন যে তার প্রমাণ কি? তার প্রমাণ অবশ্যই আছে। সেখানে একটা কথা চালু ছিল, সেফ এক্সিট। যারা তখন সরকার চালাচ্ছিলেন তারা জানতেন যে তারা জনগণের উপরে কি অত্যাচার করেছেন। তারা এসেছিলেন জনগণকে উদ্ধার করতে, এসে নিজেরাই অত্যাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে গেলেন। যার কারণে তাদের জন্য একটা সেফ এক্সিট দরকার ছিল। তারা বোঝাপড়া করেছিলেন যে কার মাধ্যমে সেই সেফ এক্সিটটা পাবেন। তারা যে সমস্ত কাজ করেছিলেন সবগুলা বৈধ ছিল না, সঙ্গত ছিল না, অনেকগুলা ওভারপ্লে করেছিলেন।
তখন একটা পক্ষ থেকে তারা সেই নিশ্চয়তা পেয়েই তারা বলেছিলেন যে আগের পরে সব গুণা আপনাদের মাপ, আমরা কোনো ব্যাপারে প্রশ্ন তুলব না। এবং পরবর্তীতে বোঝাপড়ার এই সরকার এসে কোনো প্রশ্ন উত্থাপন করেনি, এটাই তার প্রমাণ। এরশাদ সাহেব ছিলেন তাদের পার্টনার, ক্ষমতার পার্টনার, আবার বিরোধী দলে। এটা বিশ্বের মধ্যে একটা বিরল দৃষ্টান্ত আপনার অদ্ভুত গণতন্ত্রের। কার্যত তিনি ছিলেন অধীনস্থ বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের প্রতিনিধি। তো তিনি সেই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা শুধু জনগণের ভোটে এখানে আসিনি, আমরা কিভাবে এখানে এসেছি এই কথা যেন আমরা ভুলে না যাই। তো তিনি হাটে হাড়ি ভেঙেই দিয়েছিলেন। তো এইভাবে সেই নির্বাচনটাও যে কতটুকু কি ছিল সেটা জনগণ জানে। সেই এইভাবে যদি আপনি বিবেচনায় নিয়ে আসেন তাহলে ইনশাআল্লাহ আগামীতে আমরা জনগণের যে সমর্থন সহযোগিতা এটার উপরে গভীর আস্থা রাখি এবং আমরা বিশ্বাস করি যে জনগণ সঠিক প্রার্থী এবং দলকেই আগামীতে বাছাই করে দেবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান, আপনারা যদি নির্বাচিত হন দেশের জনগণ কেমন থাকবে সেই প্রশ্নে আমি একটু পরে আসব। আমি যেহেতু একজন নারী কর্মী, আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি এবং আমি আপনার বক্তব্য শুনেছি, নারীর স্বাধীনতা নিয়ে আপনি বক্তব্য দিয়েছেন। নারীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে, নারীরা তাদের পছন্দের পোশাক পরতে পারবে, তারা কর্মক্ষেত্রে ঘরে বাইরে সব জায়গায় নিরাপত্তা পাবে। আপনি এই কথাগুলো বারবার গণমাধ্যমে বলেছেন এবং আপনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। এই প্রশ্নগুলো বারবার আপনার কাছে এসেছে, তার মানে এই প্রশ্নগুলো আসলেই আতঙ্কিত হবার মতো একটি প্রশ্ন কিংবা আলোচনায় আসার মতো একটা প্রশ্ন। অন্য কোনো দলে কিন্তু এই প্রশ্ন আসেনি, আপনার দলে এসেছে। আমি যদি অতীত ইতিহাস দেখি, বাংলাদেশের শুরু থেকে এখন পর্যন্ত ইসলামী দলগুলোর কথা বলি কিংবা জামায়াতের অবস্থানের কথা বলি, ইসলামী দলগুলোর যে অতীত ইতিহাস, তাদের যে অবস্থান, তাদের যে বক্তব্য, সেটি কিন্তু আসলে আমাদেরকে নারী কর্মীদেরকে খুব একটা স্বস্তি দেয় না। সামনের দিনগুলোতে নারী অধিকার প্রতিষ্ঠার কথা বলছেন আপনি, নারীদের পছন্দের কথা প্রতিষ্ঠার কথা আপনি বলছেন। আসলে আপনি কিভাবে সেটি করবেন কিংবা আসলে আপনি কি সত্যি নিশ্চয়তা দিচ্ছেন যে এটি আসলে কোনো রাজনৈতিক বক্তব্য না, আপনি আক্ষরিক অর্থেই এটি প্রতিষ্ঠা করতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে আপনি শুধু নারী অধিকার চান, আপনি নাগরিক অধিকার চান। না না, আমি আপনাকে শুরুতেই বলেছি আমি বাকিগুলোতেও আসবো, কিন্তু এই বিষয়টি আসলে যেহেতু আলোচনায় এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে শেষ করতে দেন। আপনার পাশেই একজন পুরুষ বসে আছেন, তার অধিকারটাও আপনি ফেলে দিলেন। আমরা কিন্তু শুধু নারী অধিকার না, নারী পুরুষের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই এবং সম্মান মর্যাদার সাথে ওই ডিগনিটি অ্যান্ড সেফটি আমরা চাই যে সেটা অ্যাসার্ট হোক। আমরা আসলে প্লুটোক্রেসিকে মেরিটোক্রেসির উপরে আমরা তুলে আনতে চাই না। মেরিট যার আছে তার মেরিট অনুযায়ী তিনি নারী হন পুরুষ হন, সমাজের অবদানে উন্নয়নে তিনি অবদান রাখবেন, এটা তার শুধু দায়িত্ব নয়, এটা তার অধিকার বটে। আমরা সেই দায়িত্ব এবং অধিকারটুকু সেফটি এবং ডিগনিটির সাথে তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। জামায়াত ইসলামের দলের উচ্চ পর্যায়ে কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে আমরা কোনো নারী কর্মী দেখি না কেন? নারী পুরুষের সভ্যতা ছাড়া কোথাও কোনো সভ্যতা গড়ে ওঠেনি। সুতরাং আল্লাহ তাআলার সৃষ্টির সূচনা থেকেই শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী এবং উদ্ভিদ জগতে আল্লাহ তাআলা এই দুইটা জেন্ডার দিয়ে পয়দা করেছেন। অতএব আমরা কোনো জেন্ডারকে অবমূল্যায়ন করার সুযোগ নেই, বরঞ্চ নারীদেরকে আমরা এক ধাপ এগিয়ে রাখি এই কারণে যে মানব সৃষ্টির ইতিহাসে দুইজন মানুষ মাত্র মায়ের পেট ছাড়া দুনিয়া এসেছেন, যাদেরকে আল্লাহ কোনো দুনিয়ার মানুষ পেটে ধারণ করেনি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যত জাতি ধর্ম গোষ্ঠী বর্ণ যত মানুষ আছে সকলেই কিন্তু এরপরে মায়ের পেটেই দুনিয়া এসেছেন। সুতরাং মায়ের জাতিকে আমরা অত্যন্ত মর্যাদার দৃষ্টিতে দেখতে চাই। মায়ের জাতির মর্যাদা অনুভব করা। আপনার প্রশ্ন ছিল কর্মক্ষেত্রে নারীদেরকে আপনারা আমাদের ক্ষেত্রে দেখতে, অবশ্যই আমরা যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে তুলেছি সেখানে সমান তালে যার যার যোগ্যতা অনুযায়ী নারী এবং পুরুষরা একসাথে কাজ করে যাচ্ছেন। আমি পার্সোনালি এরকম দুই একটা প্রতিষ্ঠানের সাথে আছি। আপনাকে আপনার দেশে আমি ওয়েলকাম করব, আপনি আসেন, সচক্ষে দেখে তারপরে গিয়ে আমার বিরুদ্ধে সুন্দর একটা রিপোর্ট করবেন, আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এটি অত্যন্ত আশার কথা। অনেকেই মনে করে থাকেন জামাতে ইসলামী রাজনীতিতে আসলে নারীদের অধিকার ক্ষুণ্ণ হবে। ধন্যবাদ আপনাকে, কিন্তু আরো প্রশ্ন আছে যেটি আমরা পরবর্তী করব। এটি আমাদের বিষয়ে জঘন্য অপপ্রচার, যারা নারীদের মানবিক অনুভূতিটাকে উস্কে দিয়ে আমাদের বিরুদ্ধে তারা একটা প্রতিহিংসার জাল বিস্তার করতে চান, এটা তাদের নেহায়েত অপপ্রচার ছাড়া কিছু না। ধন্যবাদ। আমি একটু অন্য প্রশ্নে আসতে চাই। নির্বাচনের প্রসঙ্গে আলাপ হচ্ছিল এবং আপনি বলছিলেন যে আপনারা কখনোই 300 আসনে নির্বাচন করেননি
এবং এও বলেছেন যে অতীতের বিভিন্ন সরকারের সময় যে নির্বাচনগুলো হয়েছে বেশিরভাগ নির্বাচনই প্রহসনের নির্বাচন বলা যেতে পারে। এবং আমার মনে হয় দলমত নির্বিশেষে সবাই এইটি জানেন এবং বোঝেন। আমার প্রশ্ন আপনার কাছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছেন, এই সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। বিএনপি আপনাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, দ্রুত নির্বাচনের তারিখ দাবি ঘোষণা করছেন তারা। এই প্রশ্নে আপনাদের বা আপনার অবস্থান কি এবং কতদিন পর অথবা কতদিন আপনারা নির্বাচনের জন্য অপেক্ষা করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন বিএনপি আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। আমরা বিএনপির বন্ধু সংগঠন এবং আমরা একসাথে দীর্ঘদিন দেশের স্বার্থে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করেছি। ওই দিক থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী শব্দটা আমি এখনই বলতে যাচ্ছি না। তবে আমি এটুকু বলতে পারি যে বিগত সরকারের হাতে যারা নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, সেই ক্ষেত্রে আমরাও ছিলাম, বিএনপিও ছিল এবং সমস্ত বিরোধী দল ছিল। এই জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী যে রাজনীতির নতুন মেরুকরণ হয়েছে, সেই সূচনা লগ্নে বিএনপি একটা দল হিসাবে তারা তাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে পেশ করেছে, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পেশ করেছি। তারাও সংস্কারের জন্য জনগণের কাছে প্রস্তাব তুলে ধরেছে এবং সরকারকে দিয়েছে, আমরাও জনগণের কাছে তুলে ধরেছি এবং সরকারের কাছে পেশ করেছি। তাদের 31 দফা দাবি আছে, আমাদের 41 দফা দাবি আছে। আমরা এই 41 দফার পুরোটাই চাই না যে এই সরকারই বাস্তবায়ন করো, এটা পারবে না, এটা সম্ভব না। এখান থেকে বাছাই করে এই সরকারের জন্য প্রযোজ্য একটা সুষ্ঠু নির্বাচনের সমতল মাঠ তৈরি করার জন্য যা দরকার, সেটার জন্য আমরা মাত্র 10 দফা কর্মসূচি আমরা উপস্থাপন করেছি। তো সেই 10 দফা কর্মসূচি আমরা বিশ্বাস করি যদি এটি বাস্তবায়ন হয় তাহলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যে মানুষ দীর্ঘদিন ধরে, বিশেষ করে দেশের 42% ভোটার যারা যুবক, যারা গত 3-4টি নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করতে পারলই না, তারা যাতে তাদের ভোটটা এবং তাদের সাথে সমস্ত দেশবাসী নিজেদের ভোটের এই মূল্যবান আমানত তারা সমঝাই দিতে পারে তাদের পছন্দের জায়গায়। এই জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করা লাগবে। আমরা বলেছি এই পরিবেশটা তৈরি না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচন বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে আরেকটা কালো দাগ হিসাবে হয়তো বা যুক্ত হবে। আমরা ওটা চাই না, জনগণও এটা চায় না। জনগণ চাইছে না একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমরা আমাদের মতটা উইথ ফুল ফ্রিডম আমরা দিই এবং আমরা যে মতটা দিব সেটার জন্য পূর্ণ প্রতিফলন হয়, সেখানে যেন পেশি শক্তি কিংবা টাকার খেলা না হয়। এইসব বিষয়কে সামনে রেখে মিনিমাম রিফর্ম যেটা দরকার সেটার জন্য আমরা বলেছি সময়টুকু নেন, নেওয়ার পরেই আপনারা রোডম্যাপ ঘোষণা করেন। আমরা আশা করব যে তারা আমাদের এই সেন্টিমেন্ট, এই পালস বুঝতে সক্ষম হবেন। সো আপনার কোনো ধরাবাঁধা দিন বা সন বা বছর করছেন না, আপনারা অপেক্ষা করতে রাজি আছেন? না, এটা কেউ তো করেনি। দিন, সন, তারিখ বেঁধে দিয়ে কোনো দলই এখনো দাবি করেনি, কারণ সব দল বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা উপলব্ধি করতে পারছে। হ্যাঁ, কেউ বলতেছেন যে অতি দ্রুত দিয়ে দেন, কেউ বলতেছেন কোনো রিফরমেশনের দরকার নাই, আমরা রিফরমেশন করব। তো আমরা বলি যে অতীত অভিজ্ঞতা তাই বলে না, কারণ আমরাও একটা সরকারে এক সময় ছিলাম। যখন একটা পক্ষ রাজনীতিতে বিরোধী দলে থাকে তখন তাদের, আমরা দেখি যে আমাদের দেশে বক্তব্য হয় এক ধরনের, এই আইন কালো, এই আইন বাজে, এইটা গণবিরোধী, এটা বাদ দিতে হবে, এটা চেঞ্জ করতে হবে, এইটার সংস্কার সাধন করতে হবে। কিন্তু ওই পক্ষই যখন কোনোবার নির্বাচিত হয়ে আবার সরকারের দায়িত্বে চলে যান তখন তারা ভুলে যান 5 বছরের জন্য, তারা ভুলে যান যে এর আগে তারা এই ধরনের কথা বলেছেন। যেহেতু বর্তমান সরকারটা কোনো দলীয় সরকার না, সেই কারণে আমরা মনে করি এই সরকার যে উদ্যোগ নেবে সেই উদ্যোগটা জনগণের জন্য কল্যাণকর হবে এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা সাস্টেইনেবল সিস্টেম হিসেবে গড়ে উঠবে। জি জি, ডাক্তার শফিকুর রহমান, একটা বিষয় আসলে খুব জানার ইচ্ছা ছিল, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ কিংবা পরবর্তীকালীন জামায়াতের সাথে বর্তমান জামায়াতে ইসলামের কি কোনো নীতিগত পার্থক্য রয়েছে কিনা, কিংবা বর্তমানে আপনার যে দল, আপনারা কি আসলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে আসলে আপনাদের অবস্থানটা কি, এটি কি আসলে স্পষ্ট করবেন কিনা? যেখানে আমরা এখানে 3 জন মানুষ আছি, আমি আছি এই প্রান্তে, আপনারা 2 জন ওই প্রান্তে। তা আপনারা 2 জন, আমার বিশ্বাস যে সম্ভবত আপনারা মুক্তিযুদ্ধ দেখেননি। আমি একটু হালকা দেখেছি, আমি একজন শিশু ছিলাম, আপনিও শিশু ছিলেন, আপনিও যতটুকু দেখেছেন মনে থাকার কথা না। সেইটাও মানে খুব কমপ্লিট বলা যাবে না, কারণ আমি তখন এনাফ ম্যাচিউর না, সেই কারণে আমি রাজনৈতিক বুদ্ধা ছিলাম না। কিন্তু এই মানে মিট আমার যে বয়সটা ছিল সেইটা নিয়ে আমি যা দেখেছি
সেখানে আসলেই মুক্তিযুদ্ধটা পাকিস্তানি শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এই দেশের মানুষের। শেখ মুজিবুর রহমান সাহেব এর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের 300 আসনের মধ্যে 162 আসনে কিন্তু জয়লাভ করেছিল। সেই হিসাবে তারা যেহেতু অর্ধেকের চেয়ে বেশি আসনে জয়লাভ করেছিল, এই দেশ শাসন করার বিধিগত এবং সাংবিধানিক অধিকার তাদেরই ছিল। কিন্তু পাকিস্তানের ভুট্টো সাহেব তিনি সেখানে বাড়াবাড়ি করে একটা অস্থিতিশীল অবস্থা, একটা ওয়াণিজ্য দাবি নিয়ে সামনে আসার কারণে এই হকটা, এই অধিকারটা শেখ মুজিব সাহেব এবং তার দল পেলেন না। তো তাদের কি করার ছিল? যুদ্ধ তো তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো এবং তারা ডায়ালগ করেছেন ঢাকায় বসে বসে কিভাবে সেই পাওয়ার হ্যান্ডওভারটা শান্তিপূর্ণভাবে হবে এবং শেখ মুজিব সাহেব তার দল পুরো পাকিস্তান শাসন করবে। ভুট্টোর দাবি ছিল যে পূর্ব পাকিস্তানে আমি কোনো আসন পাই নাই, আর পশ্চিম পাকিস্তানে শেখ মুজিব কোনো আসন পান নাই, অতএব আমাদের কারোই পুরো পাকিস্তান শাসন করার ম্যান্ডেট জনগণ আমাদেরকে দেয় নাই। পূর্ব পাকিস্তানে শেখ মুজিব হবেন প্রধানমন্ত্রী, আমি হব পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমি জানি না আপনারা দুনিয়ার কোন দেশে 2 প্রধানমন্ত্রী জানেন কিনা, আছে কিনা, আমার জানা মতো নাই। এটা ছিল একটা অন্যায় অসঙ্গত দাবি যেটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। সেখান থেকেই সমস্যার সৃষ্টি হয়েছিল। তো সেই সৃষ্টি শেষ পর্যন্ত নিল মোট মুক্তিযুদ্ধে। এখন সেই যুদ্ধে জামাত গিয়েছিল কিনা, সমর্থন করেছিল কিনা, না, সেই যুদ্ধে জামাতে ইসলামী যেতে পারেনি এবং ওইভাবে প্রকাশ্যে কোনো সমর্থনও দেয়নি। আর অপ্রকাশ্যে যদি কিছু করে এটা জনগণের জানার কথা না। এবং প্রশ্ন আসবে যে কেন জামাত তাহলে সেদিন মুক্তিযুদ্ধের অংশ হলো না? আপনারা সবাই জানেন সচেতন সাংবাদিক হিসাবে ভারত তাদের নিজেদের স্বার্থেই এই সুযোগটুকু সেদিন ভারতে সৃষ্টি করে দিয়েছিল যে তোমরা আসো, থাকো এবং আমরা তোমাদেরকে ট্রেনিং দিব, অস্ত্র দিব, রেশন দিব, তোমরা যুদ্ধ করো, দেশ তোমরা স্বাধীন করো। ভারত যেখানে এই দৃষ্টিভঙ্গি থেকে এটা করেছিল, সেখানে দেখেন জামাতে ইসলামী তো দূরের কথা, আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের নামের আগে মৌলানা আছে। তিনি ভারতে গিয়ে সাথে সাথেই গ্রেফতার হলেন, কয়েকদিন কারাবাস করে তারপরে বের হয়ে শর্তে যে তিনি ইন্ডিয়ায় থাকবেন না, সেই শর্তে তিনি বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হলেন। তারপরে অলি আহাদ সাহেব, যিনি একজন ভাষা সৈনিক ছিলেন বা সেনাপতি ছিলেন, তারও একই অবস্থা হয়েছিল, তিনিও থাকতে পারেননি সেখানে। জামাতে ইসলামী তো নাই, কোনো ইসলামী দল সেখানে যায়নি। কেন যায়নি? আমরা জানতাম নিশ্চিত যে সেখানে ভারত আমাদেরকে ওয়েলকাম করবে না। ফলে আমাদের থাকার জায়গাটি ছিল বা জামাতের থাকার জায়গা ছিল অন্যান্য দলের মতো বাংলাদেশেই। শুধু এটা না, অনেক বামপন্থী দল যায়নি, তারা সেখানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। এখন অন্যদের ফিলোসফি আমি বলতে পারবো না। আমি পরবর্তী পর্যায়ে জামাত নেতৃবৃন্দের কাছ থেকে জিজ্ঞেস করে যেটা জানতে পেরেছি, কেন তারা সেদিন মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলেন না, তারা পরিষ্কার বলেছেন যে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল ভারতের তত্ত্বাবধানে নয়, নেতৃত্বে, কার্যত তারা সব কিছু দখল করে নিয়েছিল। নামকা হস্তে জেনারেল উসমানী ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান কমান্ডার, কিন্তু নিয়ন্ত্রণ করতো তারাই সবকিছু। তো তখনই যখন নিয়ন্ত্রণটা তাদের হাতে চলে গিয়েছিল, এটা স্পষ্ট ছিল যে তাদের নেতৃত্বে অথবা তাদের অধিক উৎসাহের কারণে যে দেশ স্বাধীন হবে, সেই দেশের স্বাধীনতার সুফল এই দেশের জনগণ ভোগ করতে পারবে না, যেটা 53 বছরের বাংলাদেশের ইতিহাসে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। এখন কেন ইন্ডিয়া এই অবস্থা আমাদের সাথে করছে? এর কারণ হলো যে তারা তাদের জমিদারি হারিয়ে এখন সহ্য করতে পারছে না। এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে তারা মিথ্যা মিডিয়া ওয়ারে নেমেছে। চতুর্দিকে দেশবাসীকে এবং দেশের বাইরে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এটার থেকেই বোঝা যায় যে জামাতে ইসলামীর তখনকার ফিলোসফি সঠিক ছিল না বেঠিক ছিল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সেই সময় তাইলে কি জামাতে ইসলামী কোনো ধরনের কোনো ভুল করে নাই? এ গ্যারান্টি আমি দিতে পারবো না। জামাতে ইসলামী মানুষের সংগঠন, মানুষ হিসাবে যে কেউ ভুল করতে পারে, সংগঠনও ভুল করতে পারে। যদি সেই রকম কোনো ভুল জামাতে ইসলামী করেই থাকতো, তাহলে 72-এর 10 জানুয়ারি থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে এই দেশ পরিচালিত হয়েছে, আওয়ামী লীগ দেশ শাসন করেছে। এখানে 24,000 মামলা এই ধরনের দায়ের করা হয়েছিল। সেই মামলাগুলো তো কই জামাতে ইসলামীর তো কোনো নেতার নাম ছিল না। জি, ধন্যবাদ। যদি সেই নেতা তখন তারা অপরাধ করেই থাকতেন, তাইলে জামাতের নেতৃবৃন্দের নাম কেন তারা দেননি? কি এমন শক্তি জামাতে ইসলামীর ছিল যে তাদের নাম বাদ দিতে হবে? তাদের জন্য কি এমন চ্যালেঞ্জ ছিল? তারা অনেকেরই নাম নিতে পারলেন, তুলে আনতে পারলেন। এর প্রমাণটা দেখুন যে এই সরকার
কয়েকদিন আগে যে সরকারটা পতিত সরকার বিদায় নিল, সেই সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এই দেশে রাজাকারের তালিকা তৈরি করলো 10,000-এর, এর মাঝে 8,183 জন হইল আওয়ামী লীগের। কি বলবেন এখন আপনি বলুন? আর সেখানে 134 জন ছিল জামাত ইসলামের, অন্যান্যরা আরো ভাগ বাটোরা পেয়েছে। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার গুলা, কার্যত এগুলা তাদের নিজেদের তৈরি করা, শুধু মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে একটা জাতিকে ধ্বংস করা, শোষণ করা, লুণ্ঠন করা এবং অন্যদের তাবেদার বানানোর, বিষয়টাকে বৈধতা দেওয়ার জন্য, জায়েজ বানানোর জন্য আমাদের বিরুদ্ধে এই অপপ্রচারগুলো চালানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি কয়েকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করব, তারপর একটি প্রশ্ন থাকবে আপনার কাছে। আপনি যে কথাগুলো বলেছেন, আমি মনে হয় এই কথাগুলি বেশিরভাগই দেখেছি অথবা পড়েছি আপনাদের সাবেক আমির গোলাম আজমের লেখা একটি বইয়ে। তার 3য় খণ্ডে আমার মনে হয় যে কথাগুলি আপনি বলেছেন প্রথম অংশে সবকিছু উল্লেখ করা আছে। মজার ব্যাপার হচ্ছে 69 যে ইলেকশনটি হলো 70-এর, সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রথম হলেও দ্বিতীয় হয়েছিল জামাতে ইসলামী। কিন্তু আপনি শেখ মুজিব কেন বহিষ্কার করলেন না? শেখ মুজিব কিন্তু জামাতে আমির গোলাম আজমকে 83 জনের যে তালিকাটি হয়েছিল নাগরিকত্ব নিয়ে নেওয়ার, তার মধ্যে কিন্তু গোলাম আজম ছিলেন অন্যতম একজন। এর পরবর্তীতেও একটি বিরাট তালিকা তৈরি হয়েছিল 83,000, সেখানেও অনেকে ছিলেন জামাতের। এবং জামাতের সাবেক আমির গোলাম আজম, উনি কিন্তু 78 সালে যখন ফেরত আসলেন দেশে, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসেছিলেন। সে নিয়ে অনেক কাণ্ড হয়েছে, সেটি আপনারা ভালো করে জানেন। আমি সেই প্রসঙ্গে এখন যাব না। আমি আপনি তো প্রসঙ্গে এসে গেছেন, এসে বলতেছেন যে আমি যাব না। আমি আসছি আপনি কথা বলার সুযোগ পাবেন। ওকে, আমি এখন বর্তমান পরিপ্রেক্ষিতে যে সংস্কারের কথা আমরা শুনছি, এখানে 1 মিনিট সময় লাগবে, একটু সময় দেন। আপনি কথা বলার সুযোগ পাবেন। আমি প্রশ্নটি আপনাকে দিয়ে দিই, প্রশ্নটি আপনাকে করি, তারপর আপনি প্রথম অংশেরও পরিষ্কার করতে পারবেন এবং আপনার প্রশ্ন উত্তর দিবেন। আমার প্রশ্নটি হচ্ছে এরকম, আমরা এখন সংস্কারের কথা শুনছি এবং সংস্কারের যে প্রয়োজন আছে এ ব্যাপারে আমার মনে হয় কেউই দ্বিমত পোষণ করবেন না। আমার প্রশ্ন আপনার কাছে, নির্বাচন আগে না সংস্কার আগে? ছাত্র নেতৃবৃন্দ সরকার শেষ হওয়ার পর নির্বাচনের পক্ষে আপনারা কি, নাকি তার আগে? হ্যাঁ, আপনি প্রথম অংশটাই আমি একটু যাচ্ছি। আপনি বলছিলেন যে গোলাম আজম সাহেব সহ 83 জনের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়েছিল, এর মধ্যে গোলাম আজম সাহেবের নাম ছিল। ট্রু। তো গোলাম আজম সাহেবের নাম যেহেতু নাগরিকত্ব ক্যান্সেলেশন সেই লিস্টে ছিল, তো তার অপরাধগুলোর বিরুদ্ধে 2-1টা মামলা করা গেল না কেন? কারণ আর যাদের নাগরিকত্ব ক্যান্সেল হয়েছিল তাদের কিন্তু কারো নামে মামলা হয়েছে। তো সেই জবাব এখন কে দিবে? এখন দেওয়ার মতো কোনো অথরিটি আমি দেখছি না। এখন যদি আওয়ামী লীগ তার লিগেসি স্বীকার করে, তাইলে তারা দিতে পারে ইচ্ছা করলে সে জবাব। তবে আওয়ামী লীগকে এখন কোথায় পাবেন জানি না, এখন তো দেখতে হবে তারা। 2 নম্বর হচ্ছে যে আপনি বলেছেন যে অনেকের নামের তালিকা হয়তো বা জামাতের কারো ছিল, আপত্তি নাই তো। যদি নামের তালিকা ওইরকম কারো অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, বিচার করা হোক, আমাদের কোনো সমস্যা নাই। বিচারটা হোক সুষ্ঠু, বিচারটা হোক যথাযথ, নিরপেক্ষ। জাস্ট বলতে যা বোঝায় সেই জাস্টটা ডেলিভারি দেওয়া হোক। কিন্তু বিচারের নামে যা দেখলো বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী, এটা তো বিচারের এই সংক্রান্ত একটা রায়ে ব্রিটেনের একটা আদালত বলেছে যে ইটস এ জেনোসাইড অফ দ্য জাস্টিস। জি, ধন্যবাদ। আমি শুধু এতটুকু বললাম। জি, এখন কিছু বলার দরকার মনে করি না। এখন বলছেন যে আগে সংস্কার না আগে আপনার এই নির্বাচন। যদি নির্বাচনই আগে হয়ে যায় তাহলে এই সরকারের কাছে সংস্কারের কোন বিষয়টা থাকবে? এটা তো অবভিয়াসলি, এটা বোধগম্য, এটা যৌক্তিক যে অবশ্যই সংস্কার আগে হবে, আর সংস্কারের হাত ধরেই নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। জি, ডাক্তার শফিকুর রহমান, জামায়াত ক্ষমতায় গেলে আসলে আপনারা কি কি করবেন সেই বিষয়গুলো আপনি বিভিন্ন সময় আসলে পরিষ্কার করেছেন। আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশে বাঙালি সংস্কৃতি বলতে যে বিষয়গুলো থাকে, যেগুলো আমরা দেখে এসেছি অতীত যুগে, ইসলামী দলগুলো যেগুলোর বিরোধিতা করেছে, পহেলা বৈশাখ হতে পারে, মঙ্গল শোভাযাত্রা হতে পারে, মঞ্চ নাটক হতে পারে, ভাস্কর্য হতে পারে, এই বিষয়গুলোতে আসলে এই মুহূর্তে আপনাদের চিন্তা ভাবনা কি? এই বাঙালি সংস্কৃতিগুলো কি বজায় থাকবে জামায়াত ইসলাম আসলে, নাকি এগুলো বিলুপ্ত হয়ে যাবে? আচ্ছা দেখেন, আপনি 4-5টা জিনিস এনেছেন তো অনেক সময় লাগবে। আমি সিম্বলিক একটাই বলি, যেমন পয়লা বৈশাখ যে অনুষ্ঠানটা হয় সবচেয়ে বড়, এটার নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা। কোন শোভাযাত্রার মাধ্যমে কোনো মঙ্গল হবে নাকি মানুষের কার্যক্রমের মাধ্যমে মঙ্গল হবে? বরঞ্চ এই সমস্ত শোভাযাত্রায় গিয়েও শোভাযাত্রা ইটসেলফ অনেক অমঙ্গলে পড়ে যায়।
সেগুলো আমি আর বলতে গেলাম না, যেগুলা প্রত্যেক বছরই কিছু কিছু ঘটনা আসে দুঃখজনক, বেদনাদায়ক। 2 নম্বর হচ্ছে যে সেই মঙ্গল শোভাযাত্রা যারা করেন, এটা কিন্তু বলা হয় যে এটা বাঙালির প্রাচীন ঐতিহ্য না, বিষয়টা এমন না। এটা ছিল একটা রাজনৈতিক প্রতিবাদ, এটাই বাংলাদেশ আমলেই ছিল। কোনো একটা সরকারের সময় অনেকে স্বৈরাচারী সরকার বলেন, এখন শেখ হাসিনাকে দেখার পরে আমি স্বৈরাচার কারে বলবো না বলবো এখন আর খুঁজেও পাই না, আমার ডিকশনারি এখন উলটপালট হয়ে গেছে। তো সেই সময় এটা একটা প্রতিবাদের ভাষা হিসাবে, কর্মসূচি হিসাবে এসেছিল ময়দানে। এখন এখানে অনেক মানুষই অংশগ্রহণ করেন, তারা বিভিন্ন ধরনের মুখোশ পরেন। মানুষ তো আশরাফুল মখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে সেরা। আমার একটা গল্প মনে পড়ে গেল, যখন ছোটবেলা স্কুলে যেতাম তখন আমাদের এলাকার একজন লোক, কিছুটা মানসিকভাবে একটু দুর্বল মানুষ, তিনি বিভিন্ন সময় আমাদের কাছে সাহায্য চাইতেন। তো তখনকার আমলের কয়েনগুলোই আমরা নিয়ে যেতাম, মুদ্রার অনেক দাম ছিল। তাকে 10 পয়সা হাতে তুলে দিলে তিনি বলতেন যে আল্লাহ চাচার ভালো করো। আর কেউ যদি শিখিয়ে দিত অর্থাৎ 25 পয়সা, তখন তিনি এত খুশি হতেন, সে চিৎকার দিয়ে বলতেন আল্লাহ আমার চাচাকে তুমি কলেজ পাশ করে স্কুলে ভর্তি করো। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত বানালেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এত সুন্দর চেহারা, সুরত, চরিত্র আমরা বাদ দিয়ে বিভিন্ন ধরনের প্রাণীর বিভৎস মুখোশ আমরা পড়লাম। এর মাধ্যমে মঙ্গলটা আসবে কিভাবে, বার্তাটা কি যাচ্ছে? আলেম উলামা এই সমস্ত অনুষ্ঠানের নয়, বরং অনুষ্ঠানের প্রকৃতি আকৃতি নিয়ে তাদের বিবেকের জায়গা থেকে তারা কথা বলেন। আমাদের অবস্থানটি সেই রকমই। আমরা মনে করি না কোনো যাত্রার মাধ্যমে মঙ্গল আসবে, বরঞ্চ মানুষের মানসিক পরিশুদ্ধি এবং তার কর্মের মাধ্যমেই শুধু মঙ্গল আসা সম্ভব। তো আমরা কোনো সংস্কৃতিকে এইভাবে তাণ্ডব চালিয়ে বন্ধ করা বা উলটপালট করে দেওয়ার কাজ আমরা করব না, বরঞ্চ সংস্কৃতি যদি হয় মানুষের তাদের মননের বিকাশ, সুস্থ বিকাশ, তাহলে সেই বিকাশেই আমরা যথাযথ অবদান রাখবো ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান, আরেকটু স্পষ্ট হব যে আসলে আপনি যে বিষয়টি বলছিলেন, কেউ যদি জেনে বুঝে মঙ্গল শোভাযাত্রায় যায় কিংবা যুক্ত হতে চায়, আপনারা সেই ক্ষেত্রে ইসলামের দাওয়াত দিবেন, আপনারা আপনাদের কথাগুলো বলে তাদেরকে হয়তো ফিরিয়ে আনার চেষ্টা করবেন, কিন্তু আপনারা কোনো কিছু চাপিয়ে দিবেন না, কিন্তু কোনো তাণ্ডব চালাবেন না। বিষয়টা তো এরকম। অবশ্যই অবশ্যই অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু জোর জবরদস্তি পছন্দ করে না। ইসলামের উসুলটা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কার উপর কোনো জিনিস চাপিয়ে দেওয়া যাবে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করব, বিষয়টি নিয়ে, আগামী ইলেকশন নিয়ে, আগামী নির্বাচন নিয়ে। এই আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অথবা এই দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনার অথবা আপনার দলের অবস্থানটি কি? চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনি। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ কারা করবে? যাদের নির্বাচনী ব্যবস্থার উপরে শ্রদ্ধা আছে, আস্থা আছে, যারা মনে করে যে জনগণের পপুলার ভোটে তাদেরকে নির্বাচিত হতে হবে, যারা মনে করে যে জনগণের আমানত হিসাবে জনগণ তার ভোটের যে রায় দিবে সেটার আমানত তাকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের আমি আগের আমল সমূহ বাদ দিলাম, এত টানলে তো আজকের পুরা সময় চলে যাবে এক প্রশ্নের উত্তর দিতে। এই যে 15.5 বছর তারা দেশ শাসন করলো, এই দেশ শাসনের সময়কালে আমি 8 সালও বাদ দিয়ে দিলাম, 14, 18, 24 তারা 3টা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার বিরল সুযোগ পেয়েছিলেন। এর আগে সংবিধানে ছিল যে একটা কেয়ারটেকার সরকার, পল টাইম সরকার হিসেবে, নিউট্রাল নন পার্টিসান গভর্নমেন্ট হিসেবে তারা ইলেকশন কন্ডাক্ট করবে। কিন্তু আওয়ামী লীগ এসে কৌশলে আদালতকে ব্যবহার করে সেই কেয়ারটেকার সিস্টেমটা তুলে দিল। কেন তুলে দিল? তারা জানতো যে তারা ক্ষমতায় এসে তাদের লোভ এবং তাদের অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তারা মানুষের উপর জুলুম অত্যাচার করবে। অতএব যখন তারা এই উপকর্মগুলা করবে, তখন তারা বারবার যেভাবে অতীতে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, আগামীতেও হতে বাধ্য। এই জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জনগণের এই সুষ্ঠু নির্বাচনের পথটাকেই তারা বন্ধ করে দিলেন। 14 সালের নির্বাচনটা দেখেন, সেখানে 300 আসনের মধ্যে 154 আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াই তারা আগেই, নির্বাচনের দিনের আগেই তারা নির্বাচিত ঘোষিত হয়ে গেলেন। বাংলাদেশে কি প্রার্থীর খরা দেখা দিয়েছে নাকি দলের অভাব আছে? এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে তারা কোথায় নিয়ে গিয়েছিলেন স্পষ্টভাবে সেটা উঠে আসে। এরপরের ইলেকশনে কি হলো?
শেখ হাসিনা বললেন, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি কথা দিয়ে কথা রাখি, আমি সুষ্ঠু নির্বাচন উপহার দিব, আমার উপরে আস্থা রাখো। তার উপরে আস্থা রেখে সরল বিশ্বাসে রাজনৈতিক দলগুলা গেল। শুধু সরল বিশ্বাসে না, 14তে নির্বাচনে না যাওয়ার কারণে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এই বিশ্বসভার অনেক সম্মানিত সদস্য বলছিলেন যে আপনারা নির্বাচনে না গিয়েই বললেন যে তারা কারচুপি করবে, তো সেটা তো প্রমাণ করার সুযোগ দিলেন না। আপনারা গেলেই দেখতেন তারা কারচুপি করে কিনা। গেলাম তো আমরা 18 সালে। তারপরে কি হলো, আওয়ামী লীগ নিজেদের উপর আস্থা হারিয়ে নির্বাচনের দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারলো না। তারা 29 ডিসেম্বর দিবাগত রাত্রেই নির্বাচনের কাজ শেষ করে ফেললো, 30 তারিখের অপেক্ষা করলো না। তো প্রথম নির্বাচনটা ছিল মানে কি বলবো প্রত্যাখ্যাত, দ্বিতীয়টাকে বলা হলো মিডনাইট ইলেকশন। তারা তো ইলেকশনের দিন পর্যন্ত ধৈর্যই ধরতে পারে নাই। আমি একজন নমিনি ছিলাম বা ক্যান্ডিডেট ছিলাম, আমার আসন ছিল ঢাকা 15 মিরপুর কাফরুল নিয়ে। সেখানে আমি দেখলাম যে আগের রাতে অনেক কিছু শেষ হয়ে গেছে। বিবিসির একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন যে আজকে রাত্রে কোনো ঝুঁকি আপনি বুঝতে পারছেন কিনা। আমি হাসলাম, হাইসা বললাম, আপনি একজন বিবেকী সাংবাদিক, আমি না আপনার কাছ থেকে জানবো যে আপনি কি কি ঝুঁকি দেখেছেন। তো আমি কি আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে আমার নির্বাচনী এলাকায় আজকের রাতটা এখন গিয়ে একটু ঘুরে আসবেন। তিনি 1 ঘন্টা পরে আমাকে ফোন দিয়ে বললেন যে নির্বাচন তো শেষ। আমি বললাম কিভাবে শেষ? বললেন না, নির্বাচন জবাই হয়ে গেছে। বললাম কিরকম কুরবানি হলো? বলেছে নির্বাচন তো চলছে রাত্রে, কালকের দিনের তো প্রয়োজন হবে বলে মনে হয় না। তো দ্যাট ওয়াজ দি সিনারিও। আর 24-এ যাতে কেউই নির্বাচনের দিকে না যেতে পারে সেই ব্যবস্থাই তারা চরমভাবে করেছিলেন। তো যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থার উপরে নিজেদের কোনো আস্থা নাই, বিশ্বাস নাই, আপনি আমি কি চাইবো জোর করে তাদের উপর নির্বাচন চাপিয়ে দেই যে তারা নির্বাচনে আসুক? এটা কি ইনসাফ হবে? এটা জুলুম হবে না ভাই? তারাই তো চায় না নির্বাচন। 2 নম্বর কথা হচ্ছে যে তারা যদি নির্বাচনই চাইবে তাহলে জনগণের দাবিকে অস্ত্র আর গুলি দিয়ে নিয়ন্ত্রণ করতে গেলেন কেন তারা? এই 2000 মানুষের কম বেশি জীবন কেন তারা শেষ করে দিলেন? তারা কেন হাজার হাজার আমাদের যুবকদেরকে যুবতীদেরকে পুঙ্গ করলেন? কেন অন্ধ বানালেন? কেন জাতির বিরুদ্ধে তারা এই অবস্থান নিলেন? তারা এখন ভোট চাইবেন কার কাছে? সেই জাতির ক্ষতিগ্রস্ত লোকেরা, শহীদ পরিবারগুলো, আহত পঙ্গুরা, তারা চায় কিনা আওয়ামী লীগ নির্বাচনে আসুক? আমি অনুরোধ করব যে এর উপরে আপনার একটা গবেষণা চালান, তাদের কথা সরাসরি তাদের কাছ থেকে। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটি দেননি, সেটি হচ্ছে আপনার অবস্থান এবং আপনার দলের অবস্থান। স্টেক হোল্ডার হচ্ছে জনগণ, এই ভোট দিবে জনগণ, নির্বাচিত করবে জনগণ। সেই জনগণ কি চায় দেখেন। আমি মনে করি না যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থার উপরে তাদের মিনিমাম কোনো আস্থা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা মনে হয় অবস্থান স্পষ্ট হয়েছি। ডাক্তার শফিকুর রহমান, আপনি জন্মের কথা বলছিলেন। আমার জন্মসাল আসলে 90-এর অনেক পরে। তো আমাদের যেই জেনারেশন, আমরা যখন বড় হয়েছি, আমরা যখন বাংলাদেশের রাজনীতি বুঝতে শিখেছি, বাংলাদেশের রাজনীতি নিয়ে পড়াশোনা করতে শিখেছি, জামায়াত ইসলামীর সম্পর্কে অনেকগুলো অভিযোগ যখন আমাদের সামনে এসেছে বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করার সময়, একটা বিষয় বারবার সামনে এসেছে, আপনারা সেটাকে মিথ বলেছেন, সেটা হচ্ছে শিবির রক কাটে কিনা। আপনার আমি এই সংক্রান্ত অনেকগুলো ইন্টারভিউ দেখেছি। আপনাদের শিবিরের যিনি সভাপতি তিনি বলেছেন গুগলে সার্চ করলে এরকম পাওয়া যাবে না। আসলে যেই সময়কার ঘটনা, ওই সময় গুগল এত অ্যাক্টিভ ছিল না। আমি একটু গুগলে সার্চ করেছিলাম, কিংবা আমি আমার যারা সিনিয়র সহকর্মী আছেন তাদেরকেও বলেছিলাম। আমার হাতে আসলে বেশ কিছু ঘটনা রয়েছে, এতগুলো ঘটনা আসলে বলার মতো সময়ও নেই। 1988 সাল রাজশাহী ছাত্রলীগের সহসভাপতির ওপরে হামলা, 1988 সালে সিলেটে শিবির ক্যাডাররা ছাত্রলীগ নেতা মুনির জুয়েল ও তপনকে হত্যা করে। এরপরে 1990 সালে আরেকজনকে ক্যাম্পাসে জবাই করে হত্যা করা হয়। এরকম নানাবিধ ঘটনা আমার কাছে রয়েছে, একদম তারিখ সহ নাম সহ এই অভিযোগগুলো আসলে এসেছে। অভিযোগগুলোকে যদি আপনি এখন মিথ্যা বলেন, সবগুলোই মিথ্যা, এই ব্যাপারে হয়তো আমি কিছুটা দ্বিমত প্রকাশ করব। যেহেতু ঘটনাগুলো রটেছে, কিছুটা হলেও হয়তো বা সত্যি। সামনের দিনগুলোতে, আমি পেছনের দিকে যাব না, সামনের দিনগুলোতে আওয়ামী লীগের রাজনীতিতে আমরা ছাত্রলীগকে যেরকম উশৃঙ্খল হতে দেখেছি, জামায়াত ইসলামের সময় শিবিরের এরকম উশৃঙ্খল হবে না, এইরকম কোনো গ্যারান্টি আপনি দিবেন কিনা, কিংবা সেটি নিয়ন্ত্রণে আপনার কি পদক্ষেপ থাকবে? দেখেন, আসলে যে কোনো প্রাণ যদি অন্যায়ভাবে যায়, যার হাতেই যাও, অবশ্যই এটাকে মানুষ হিসেবে কেউ সমর্থন করতে পারে না। রাজনীতি করতে পারে, একজনের দর্শন আলাদা করতে পারে, হতে পারে, কিন্তু সে কি মানুষ নয়? তাকে মেরে ফেলতে হবে কেন? যদি সে
এমন কোনো বড় অপরাধ করে যে কোনো মানুষের সে খুনি হয়ে থাকে, তার তো বিচারের ব্যবস্থা আছে, তাকে বিচারের হাতে সাপোর্ট করা উচিত। তো এটা শুধু ছাত্র শিবিরের ব্যাপার না, বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বেদনাদায়ক ঘটনা যে ছাত্র শিবির তো নিজের লোককে কখনো জীবনে হত্যা করে নাই। অভিযোগ আছে যে অন্যদেরকে হত্যা করেছে বা আঘাত করেছে, আপনি বলেছেন রক কেটেছে, হয়তো বা আমি জানি না, আমি পরে এটা বলতেছি। অন্যান্য দল তো এমন অবস্থা নিজের লোককে নিজেই ইনফাইটে মেরে ফেলে, এগুলো তো আপনারা জানেন, তাই না? জি, নিশ্চয়ই। আমরা একটাকেও সমর্থন করি। যার যায় সেই বুঝে যে তার কোন রত্ন সে হারিয়েছে। রাজনীতির জন্য তার জীবন যেতে হবে কেন? রাজনীতি তো কৌশলের খেলা, সেখানে যার যার নীতি আদর্শ কৌশল কর্মসূচি নিয়ে জনগণের কাছে আসবে। জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করবে তারা অভিনন্দিত হবে, যাদেরকে অ্যাকসেপ্ট করবে না তাদেরকে তাদের অব্যাহত চেষ্টা চালাতে হবে, ভুল থাকলে সংশোধন করে সামনে এগোতে হবে, যাতে জনগণ তাদেরকে গ্রহণ করে ধৈর্যের সাথে। আপনি বলবেন আগামীর রাজনীতিতে আমাদের পক্ষ থেকে অন্তত এগুলা হবে না, তার কোনো আশ্বাস কি আমরা জাতিকে দিতে পারি? আমরা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। বলবেন প্রমাণ কি? প্রমাণ এবারকার প্রমাণ। আমি অতীতে যাচ্ছি না। 15.5 বছর আমাদের উপর যে তাণ্ডব চালানো হয়েছে একটা দল হিসাবে, একটা দলের শীর্ষ 1 থেকে 11 জন নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে, যেটাকে আমরা জুডিশিয়াল মার্ডার বলছি। আর ব্রিটেনের আদালত বলেছে যে ইটস এ জেনোসাইড অফ দ্য জাস্টিস। এইটা আর কোন দলের ক্ষেত্রে ঘটে নাই। ডক্টর শফিকুর রহমান, একটু বলছিলাম নিবন্ধন কেড়ে নেওয়া হয়। যে আমাদের সময় শেষের দিকে চলে এসেছে, আমি একটু 30 সেকেন্ড একটু শুনবো। আপনি বলছিলেন, প্লিজ একটা মিনিট। জি জি, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হচ্ছে, অফিস তালাবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু এবারকার পরিবর্তনের পর বাংলাদেশের কোথাও একটা মানুষের লুম ধরে আমরা টান দিয়েছি আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না। আমরা বলেছিলাম যে আমরা কোনো প্রতিশোধ ওই রকম নেব না, আমাদের অভিযোগটাকে আমরা আদালতে যাব, আদালতে আমরা প্রমাণ করব যে আমরা মজলুম ছিলাম, আমরা ক্ষতিগ্রস্ত ছিলাম। আদালত যাকে যে শাস্তি দেওয়ার সেটা দেবে। আপনারা দেখেন, খোঁজ নেন, আলহামদুলিল্লাহ আমাদের লোকরা চাঁদাবাজিতে, দখলদারিতে, কারো উপর প্রতিশোধ নিতে, কারো গায়ে হাত দিতে, কারো ইজ্জত নিয়ে টানাটানি করতে নাই। এতদিনের ট্রমা যদি আমরা সহ্য করতে পারি, আগামীকে ইনশাআল্লাহ এই জাতির সাথে, জাতিকে সাথে নিয়ে আমরা আগাইতে পারবো ইনশাআল্লাহ। ওকে, জি জনাব শফিকুর রহমান, যে বিষয়টি আসলে আপনি বলছিলেন যে গত 15 বছর অনেক অত্যাচার হয়েছে আপনাদের উপরে, আমরাও সেটি দেখেছি। আওয়ামী লীগের সময়ে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলকে আসলে সুযোগ দেওয়া হয়নি। আপনার কাছে আমি যেটি জানতে চাচ্ছিলাম, আপনি বলেছেন যে আপনারা কোনো প্রতিহিংসার রাজনীতিতে যাবেন না। গত 15 বছর যারা নির্যাতিত হয়েছে তারা যখন ক্ষমতায় আসবে কিংবা তাদের কোর্টে যখন বল আসবে, তারা যখন প্রতিশোধ নিতে চাইবে কিংবা হিংসামূলক কার্যক্রমে যুক্ত হবে, সেই জায়গাটা নিয়ন্ত্রণে আপনি এখন যে কথাগুলো বলছেন, আমি আশা করব এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আপনি সত্যিকার অর্থে, আক্ষরিক অর্থে এটি আসলে নিয়ন্ত্রণ করবেন। এই সংক্রান্ত কোনো পরিকল্পনা কি আপনার দলের আছে কিনা? আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল এবং আমাদের পরিকল্পনা আছে। দেশকে সবাইকে সাথে নিয়ে, দেশকে বিভক্ত না করে, সমস্ত দল ধর্ম বর্ণ নিয়ে আমরা সামনে আগাবো এবং একটা শান্তির নিবাস আমরা গড়ে তোলার চেষ্টা করব। আমরা আশা করছি যে প্রিয় জনগণেরও আমরা সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমার কাছে বেশ কয়েকটি প্রশ্ন আছে, আমরা চেষ্টা করব প্রতিটি প্রশ্ন আপনার কাছে তুলে ধরা এবং শোনার। প্রশ্নটি এরকম: সংখ্যালঘু নির্যাতন প্রশ্নে ভারতের সঙ্গে বাংলাদেশের বিবাদ ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। কিভাবে এই উত্তেজনা প্রশমন সম্ভব? আপনারা কি ভাবছেন? বাংলাদেশ কি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে? কেউ কেউ সেই রকম কথাই বলছেন, আপনি কি বলছেন? না, আমাদের প্রতিবেশীর সাথে আমরা যুদ্ধ করব কেন? আর প্রতিবেশী বা আমাদের সাথে যুদ্ধ করবে কেন? বলবেন যে হ্যাঁ, যুদ্ধ তো প্রতিবেশীদের সাথেই প্রতিবেশীর হয়। ভারত বলে থাকে যে তারা আমাদের বন্ধু, আমরাও দেখতে চাই তারা আমাদের বন্ধু। তো বন্ধুত্বের পরিচয় তো যুদ্ধ নয়, বরঞ্চ বন্ধুত্বের পরিচয় হচ্ছে পরস্পরকে সম্মান করা, শ্রদ্ধা করা, বোঝাপড়া করা। এই জায়গা থেকে ভারত যে সমস্ত প্রচারণা চালাচ্ছে সেগুলার ভিত্তি নেই, ভিত্তিহীন এবং মিথ্যা। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। ফ্যাক্ট চেকিং বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা এগুলা চেক করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে এই ঘটনা আদৌ বাংলাদেশের মাটিতেই হয়নি, এমন ঘটনা বাংলাদেশের জনগণের নামে চালিয়ে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটি দেশের এখানে কিন্তু মিশন রয়েছে, সভ্য দেশের মিশন বাংলাদেশে আছে, তাদের নিজস্ব তথ্য সংগ্রহের ব্যবস্থা আছে, তারা দেখতে পাচ্ছে আসলে বাংলাদেশে কি হচ্ছে কিনা। ভারত যেগুলো বলতেছে তার চাইতে অনেক বেশি হয়েছে তাদের সমর্থিত সরকারের সময়।
আমি স্বীকার করছি এগুলা। তাদের হাতেই বিভিন্ন ধর্মের লোকদের জমি জমা সহায় সম্পত্তি ইজ্জত সবকিছু লুণ্ঠিত হয়েছে। তো ভারত তখন কি করেছে? বিশ্বজিৎকে স্পষ্ট দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে, ভারত তখন কোথায় ছিল? ভারত তখন কথা বলেনি। এই যে রিয়াকে কিছুদিন আগে হত্যা করা হলো, ভারত তখন কথা বলেনি এই আন্দোলনের সময়। বানাওয়ার তথ্য দিয়ে কেন তারা বিভ্রান্ত করছেন বিশ্বসভাকে আমরা জানি না। আমরা বিশ্বাস করি তাদের এগুলা টিকবে না, টিকছে না। সর্বশেষ দেখেন ইসকনের হাতে নির্মম ভাবে একজন আইনজীবী নিহত হলেন, সহকারী কৌশলী, চট্টগ্রামের আদালতে। এবং হয়তো জেনেছেন যে তিনি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা বলেছিলাম যে ধৈর্য ধরেন, এটা পাতানো ফাঁদ, এটা দিয়ে রক্তের হুলি খেলা বাংলাদেশে খেলতে চায় একটা পক্ষ, আমরা এই সুযোগ দেব না। বাংলাদেশের মানুষ কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে, কারো একটা লোম ধরেও কেউ টান দেয়, আলহামদুলিল্লাহ। তা আমরা সেই বাংলাদেশ যেখানে গড়ে তোলার জন্য সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করছি, এবং সকল দল ধর্মের মানুষ যখন আমরা একাকার। এই কিছুদিন আগে দেখেছেন যে প্রধান উপদেষ্টার আহ্বানে সেখানে সব ধর্মের পণ্ডিত ব্যক্তিরা একত্রিত হয়ে তারা বলেছেন বাংলাদেশ আমাদের সবার, এবং এখানে কোনো অশান্তি এবং সাম্প্রদায়িকতা আমরা সহ্য করব না। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। আশা করি ভারত অচিরেই বুঝবে যে মিথ্যা তথ্য ছড়িয়ে কোনো লাভ হবে না। জি, ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশে অনেক ইসলামিক দল রয়েছে, অনেকগুলো ইসলামিক দলের অনেক রকমের নীতি রয়েছে। তবে একটা অভিযোগ কিন্তু রয়েছে, সেটি হচ্ছে অনেক দলের অনেক ধর্মান্ধ যে আচরণগুলো রয়েছে, কিংবা বাংলাদেশে আসলে ইসলামের চর্চা ইসলামের মতো করে হয় না, ইসলামকে বিকৃত করা হয়, ইসলামকে ব্যবহার করা হয়, ইসলামকে ব্যবহার করে রাজনীতি করা হয়, ক্ষমতা হরণ করা হয়, নানান রকমের অভিযোগ রয়েছে। জামায়াত ইসলাম শুধু একটি রাজনৈতিক দল নয়, জামায়াত ইসলাম একটা প্ল্যাটফর্মও। আপনারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন, সেই জায়গা থেকে আসলে ধর্ম অন্ধতা থেকে বেরিয়ে একদম সহি ইসলামকে শুদ্ধভাবে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার কোনো পরিকল্পনা আছে কিনা? যে ইসলামে আমরা কোনো হানাহানি দেখব না, যে ইসলামে আমরা সত্যিকারে যে শান্তির কথা বলছি, যে শান্তির বার্তা দিচ্ছি, সেই শান্তি দেখব। ডেফিনেটলি আমরা তো এটাই চাচ্ছি, আমরা এটাই চাচ্ছি, এবং এতেই আমাদের সংগ্রাম, এতেই আমরা ধৈর্য ধরে কিন্তু ময়দানে আছি। আমাদের অত্যাচার যাই আসুক, আমাদেরকে টেনে টুনেও কিন্তু ওই দিকে অন্ধত্বের দিকে কেউ নিতে পারেনি। হ্যাঁ, আমি ওই রকম অন্ধত্ব বলবো না, আমি বলবো বাড়াবাড়ি। বাড়াবাড়ি যে ধর্মের লোকেরাই করুক এটা সঙ্গত না, এটা অসঙ্গত। শুধু কি মুসলমানরা বাড়াবাড়ি করে? না, আপনি পার্শ্ববর্তী দেশ দেখেন, দুনিয়ার চতুর্দিকে দেখেন, মায়ানমার দেখেন, আপনি নিউজিল্যান্ডের মতো একটা শান্তিকামী দেশ দেখেন, আপনারা যে দেশে আছে সেই দেশে দেখেন, অনেকগুলা ঘটনা কিন্তু ধর্মকে কেন্দ্র করে হয়। কিন্তু এই বিষয়টার ব্র্যান্ডিং হয় শুধু মুসলমানদেরকে নিয়ে, এটা দুঃখজনক। এখানে ধর্মের ভিত্তিতে যতদিন পর্যন্ত একটা অন্যায়কে সাবসাইড করে রাখা হবে, যে এটা যেহেতু আমার ধর্ম কাজে এটা আমি আনবো না, ওইটা যেহেতু আমার না ওইটা আমি সামনে নিয়ে আসি, তাহলে যাদেরটা আপনি সাবসাইড করে রাখলেন তাদেরকে তো আপনি উৎসাহ যোগালেন আগামীতে এই সমস্ত অপকর্ম করার। আমরা মনে করি যে বিবেকবান মানুষ বিশ্বের সমস্ত জায়গা থেকে এগুলাকে ঘৃণা করা উচিত, বর্জন করা উচিত। একটু যুক্ত করবেন, এই প্রবলেমটা আমাদের লোকাল না, ডোমেস্টিক না, এটা গ্লোবাল প্রবলেম। জি, ক্রাশ কি হয়েছিল নিউজিল্যান্ডের, সেটা তো সাক্ষী বিশ্ববাসী। তো এই ধরনের অনেক ঘটনা, এটা একটা দুইটা না, অনেক ঘটনা ঘটেই চলেছে। আমরা সবাই যখন সারা দুনিয়া থেকে শান্তির জন্য ইকো করব, আওয়াজ তুলব, তখন কিন্তু এই জিনিসটা রিজলভ হবে খুব সহজে এবং তাড়াতাড়ি। আমরা সবার সহযোগিতা চাই এবং একই দৃষ্টিভঙ্গি চাইবে। জি, ডাক্তার শফিকুর রহমান একটু যুক্ত করবেন, সেটি হচ্ছে বিশ্ব রাজনীতিতে কিন্তু বাংলাদেশের ইসলামিক দলগুলোর কথা বলি কিংবা জামায়াত ইসলামের কথাই বলি, ভাবমূর্তি কিন্তু আসলে অনেকাংশে ক্ষুণ্ণ হয়েছে। মৌলবাদের অভিযোগ আসে, ধর্মান্ধতার অভিযোগ আসে, জঙ্গিবাদের অভিযোগ আসে। ভাবমূর্তি পুনরুদ্ধারে জামায়াতের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আপনাদের মাধ্যমে আমরা শুরু করলাম, দোয়া করেন। এইভাবেই তো মানুষের কাছে আমরা যাব। আমরা আমাদের ডিপ্লোম্যাটিক যে সমস্ত প্রসেস আছে সেগুলো আমরা করছি। আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন যে রেগুলার বিভিন্ন দেশের মিশনের সাথে আমরা এঙ্গেজ হচ্ছি। কেউ হয়তো তারা ভালোবেসে আমাদের অফিসে আসছেন, আবার কেউ তাদের বাসায় এমবেসিতে আমাদেরকে দাওয়াত করছেন, সেখানে বসছি, আমরা ইন্টারাকশন হচ্ছে। আমরা বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি বাংলাদেশে ইসলামী দলগুলো বা পার্টিকুলারলি জামাত ইসলামী কি চায় এটা সবার কাছে ক্লিয়ার হবে, ইনশাআল্লাহ খুব দ্রুত ক্লিয়ার হবে। এবং আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো যে আসলেই বড় ধরনের অপপ্রচার, সেটা ক্লিয়ার হবে। তবে হ্যাঁ, যদি কোনো জায়গায় আমাদের ভুল থাকে সেটাও আমরা বুঝবো এবং ওইটা আমরা সংশোধন করব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা
ওই ধরনের কোনো ভুলের মধ্যে আছে, কোনো এক্সট্রিমিজমের মধ্যে আছে, কোনো ফ্র্যাকশনালিজমের মাঝে আছে, এটা আমরা মনে করি না, আমরা দেখতে পাচ্ছি না। একটি প্রশ্ন কিছুক্ষণ আগে অপলা করেছিল আপনাকে, আপনি উত্তর দিয়েছেন, আমি একটু অন্যভাবে জানতে চাই প্রশ্নটি। স্বাধীনতা উত্তর বাংলাদেশের জামাত এই প্রথম কোনো বাধা ছাড়া রাজনীতি করার একটি সুযোগ, বড় সুযোগ পেয়েছে। আমি বলবো সেটি পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ আমল পর্যন্ত। আমাদের ব্যাপারে একটি প্রধান, আপনাদের ব্যাপারে একটি প্রধান আপত্তি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে শোনা যায় এবং অনেকেই বলে থাকেন প্রায় ৭১-এ আপনাদের ভূমিকা, সেই ভূমিকার জন্য এখন পর্যন্ত কিন্তু জামাতে ইসলামী কখনো ক্ষমা চায়নি। আপনি কি মনে করেন সেই ক্ষমা চাওয়ার এটি প্রকৃষ্ট একটি সময়? দেখেন, খুব চমৎকার একটা কথা বলেছেন। মানুষ হিসাবে আমি যদি পার্সোনালি কোনো ভুল করি, অবশ্যই আমার ক্ষমা চাওয়া উচিত। কোনো দল যদি সামষ্টিক সিদ্ধান্তের মাধ্যমে কোনো ভুল করে, তাদেরও ক্ষমা চাওয়া উচিত। আর পাকিস্তান আমলে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বে তো দূরের কথা, আমি একজন সমর্থকও ছিলাম না। সেই সময়ের নেতা ছিলেন, দায়িত্বশীল ছিলেন, আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম। নাগরিকত্ব মামলায় তিনি যখন উইন করলেন, মুক্তি পেয়ে এসে তিনি বায়তুল মুকাররম উত্তর গেটে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে তিনি বলেছেন যে আমাদের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, এবং আমরা যদি কোনো অন্যায় করে থাকি, আমি দুঃখ প্রকাশ করছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আচ্ছা বলেন তো, তার বক্তব্যটা শক্তিশালী হবে না আমার বক্তব্য শক্তিশালী হবে? প্রশ্নটি আসলে তার বক্তব্য বা আপনার বক্তব্য নয়, ছিল জামাতে ইসলামী আপনি বলতে পারেন যে এই জেনারেশন তো এটা জানে না, তখন অনেকের বয়স হয় নাই, জন্ম হয় নাই যখন ইনি দিয়েছেন। তো এই জেনারেশনকে আপনারা কিছু বলবেন কিনা? আপনারা যদি আপনাদের ভালোবাসার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদেরকে দিয়ে থাকেন, আমরা বিষয়টাকে সক্রিয় বিবেচনায় নেব, ইনশাল্লাহ, কথা দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনার জন্য। আপনারা প্রধান উপদেষ্টার কাছে যেই প্রস্তাব দিয়েছেন তার একটিতে ইসলামের প্রধান ভূমিকার কথা বলা হয়েছে। আপনাদের দাবি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করা যাবে না, অথচ বাংলাদেশের মূল চারনীতির একটি হচ্ছে অসাম্প্রদায়িকতা, যার মধ্য অর্থ কোনো একটি ধর্মকে প্রাধান্য না দেওয়া। তাহলে কি হবে? দেখেন, আমি আপনার দেশের কথা বলতে পারবো না। আমাদের দেশ ব্রিটেনের ডেমোক্রেসিকে মডেল হিসাবে ফলো করে, এটাকে আমরা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বলে থাকি। সেই দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে বা অ্যাপয়েন্টেড হওয়ার পরে তিনি গিয়ে একটা জায়গায় শপথ নেন। সেই দেশেও কিন্তু অনেক ধর্ম আছে, কিন্তু তিনি একটা ধর্মের উপাসনালয়ে গিয়ে তিনি কিন্তু শপথ নেন। কেন? এটা কেউ আপত্তিও করে না, এটাকে কেউ নেগেটিভলি দেখেও না, বিকজ সেই দেশে খ্রিস্টিয়ানিটি সেখানে ইয়ে করে, তারা মেজরিটি। তারা যেহেতু মেজরিটি, এটা কেউ আপত্তি করে না। এমনকি লোকেরা বলবে যে আসেন আপনি এসে মুসলমানদের একটা মসজিদে কোরআন সামনে রেখে করেন, ইহুদিরা বলবে যে আপনি তাওরাত সামনে রেখে করেন, অন্যরা বলবে যে আমাদের এটার সামনে নিয়ে আপনি করেন। কেউ তো বলছে না এটা করতে। তার মানে হচ্ছে কি, যে ধর্মটাকে সম্মান করা হয়। আপনি যে কথাটা বলেছেন ঠিক অনুরূপভাবে আমাদের কিন্তু গঠনতন্ত্রে বা আমাদের সংবিধানে এটাও আছে যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আমি জানি এটা আপনারা জানেন, আমরা তো এর বাইরে কিছু বলিনি ভাই। আমরা তো বলিনি যে অন্য ধর্মের উপর হস্তক্ষেপ করতে হবে, বলেছি শুধু যে ইসলামকে প্রোটেক্ট করতে হবে, এর বেশি কিছু বলিনি। জি, আমি স্পষ্ট হয়েছি ওনার বক্তব্যে যে অনেকগুলো প্রশ্ন ছিল। হ্যাঁ, একটি প্রশ্ন, শেষ প্রশ্ন করব, সময় আমাদের হাতে খুবই কম। প্রশ্নটি করা হয়েছে কিন্তু আমি ভিন্ন আঙ্গিকে করব। অনেকেই ভয় পাচ্ছেন যে জামাতের রাজনীতি অনুসরণ করলে বাংলাদেশ আরেকটি আফগানিস্তানে পরিণত হতে পারে। বিশেষ করে মেয়েদের অধিকার নিয়ে কথা বলেছেন অপলা, ভয়টি উঠছে সেখানে। আপনি নিজেও বলেছেন কোনো নারীর পক্ষে রাষ্ট্রের কর্ণধার হওয়ার সুযোগ নেই, এমন কথা আমরা শুনেছি। মেয়েদের পোশাক নিয়েও আপনার দলের কেউ কেউ কঠোর মন্তব্য করেছেন অতীতে। তাহলে আপনি কি বলবেন যে এই ভয়টি আসলে অমূলক নয়? না, এই ভয় করার দরকার পড়বে না ইনশাআল্লাহ। আমরা পূর্ণ আস্থার সাথে
জাতিকে, বিশ্ববাসীকে আমরা আশ্বস্ত করছি যে ভয় করার কোনো দরকার পড়বে না, এবং বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, এটা কখনো আমেরিকা হবে না, কখনো এটা পাকিস্তান হবে না, এটা বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ, কিন্তু মর্যাদার বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। হ্যাঁ, এবং সিঙ্গাপুরও হবে না। না, সিঙ্গাপুর হবে না, এটা বাংলাদেশ। অর্থাৎ আপনারা ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন, কিন্তু ধর্ম চাপিয়ে দিবেন না, এই তো, কিংবা ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি আমরা দেখবো না। না, উনি সিঙ্গাপুর বললেন, তো কানাডা বললেন না কেন? আপনাদের পাশের দেশটাকে ভুলে গেলেন কেন? ঠিক আছে, আপনার কথাই থাকলো। আমরা অতীতে আওয়ামী লীগ সরকারের কাছে অনেক বহুবার শুনেছি বাংলাদেশ সিঙ্গাপুর যাবে, এটি ছিল সেটি একটি কৌতুকের মতো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং পরবর্তীতে আমাদের আরো অনেক প্রশ্ন থাকবে, আমরা সামনেও আপনাকে পাবো বলে আমরা বিশ্বাস করছি। আপনার যদি শেষ বক্তব্য থাকে, যারা দেখছেন স্পেশালি আমেরিকা, কানাডাতে যারা দেখে থাকেন টিভিএন, অনেক বড় একটি নেটওয়ার্ক, আপনার সুযোগ করে দিলাম, আপনার বক্তব্য তুলে ধরুন। ধন্যবাদ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। আমার বক্তব্য খুবই ছোট, যে আমরা অধিবাসী, নিবাসী এবং প্রবাসী মিলেই আমরা বাংলাদেশী। অধিবাসী আমরা বাংলাদেশে যারা আছি, নিবাসী আপনারা যারা নাগরিকত্ব পেয়ে গেছেন, প্রবাসী যারা নাগরিকত্ব পায় নাই কিন্তু বিদেশের মাটিতে আছেন, আমরা এই তিন পক্ষ মিলেই কিন্তু বাংলাদেশী। আপনি কেন আজকে এই মানে টিভি টক শোটা চালাচ্ছেন? বাংলাদেশের প্রতি আপনার দরদ, দায়বোধ, ভালোবাসার জায়গা থেকে চালাচ্ছেন। স্বৈরাচারের বিরুদ্ধে সমান তালে শুধু দেশে না, দেশে প্রবাসে সর্বত্র আমরা যুদ্ধ করেছি। এই ভালোবাসার জায়গাটাকে সবাই মিলে আমরা এখন ঐক্যবদ্ধ করতে চাই, এবং বিভক্ত নয়, একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা সামনের দিকে এগোতে চাই। যার যার জায়গা থেকে আমরা যেন দেশ গঠনে সর্বোচ্চ অবদান রাখতে পারি, আগামীতে দুর্নীতিমুক্ত একটা মানবিক বাংলাদেশ আমরা যাতে গড়তে পারি, এবং আমাদের যুবকদেরকে সামনে নিয়ে অপার সম্ভাবনার একটা বাংলাদেশকে আমরা যেন ফুটিয়ে তুলতে পারি বিশ্বসভার সামনে। আমরা আমাদের সকলের সহযোগিতা চাই, যে যেখানেই আছি, যে যেখানেই থাকি। দিন শেষে প্রিয় বাংলাদেশকে আমরা অন্তরে ধারণ করি। আপনাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার সুধী দর্শক মন্ডলী যারা আছেন, আশা করি আমার এই এপিলটা তারা বিবেচনায় নেবেন ইনশাআল্লাহ। জি, ডাক্তার শফিকুর রহমান, আমরা বাংলাদেশে থাকি না, কিন্তু বাংলাদেশ আমাদের শেকড়ের জায়গা, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা আশা করব আপনি যে মানবিক বাংলাদেশের কথা বলছেন, নিশ্চয়ই আমরা সেটা দেখতে পারবো, এবং জামায়াত ইসলাম যদি ক্ষমতায় কখনো আসে তাহলে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। এবং আপনি যে কথাগুলো আজকে আমাদেরকে বললেন, এগুলো কোনো রাজনৈতিক বক্তব্য নয়, আপনি আক্ষরিক অর্থে এগুলো পালন করবেন এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন। অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। ডাক্তার শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামাতে ইসলামী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আপনি ভালো থাকবেন, আপনার সাথে পরবর্তীতে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়া আলাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি আপনারা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়েছেন। অপলা, আপনিও পেয়েছেন আপনার প্রশ্ন উত্তর। আমার আরো অনেক প্রশ্ন ছিল, আজকে সময় শেষ হয়ে গেছে। কিন্তু সময় শেষ হলেও আমরা পরবর্তীতে তার সাথে এবং বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের সাথে একের পর এক কথা বলবো এবং তুলে ধরবো আপনাদের কাছে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।